শেখ হাসিনাকে সরে গিয়ে অন্য কাউকে নেতৃত্ব দিতে তারপর দেবেন কি দেবেন না, শুধু শেখ হাসিনা ডিসাইড করবেন, তো ভারত ডিসাইড করবে না, আমরাও তো ডিসাইড করবো না। এখন সেটা আমরা জানি না যে শেখ হাসিনা এই বিষয়ে কি ভাবছেন। সেটা পরবর্তীকালে নিশ্চয়ই এর বিষয়ে খোঁজ রাখবো, তখন জানতে পারলে নিশ্চয়ই জানাবো। আর সুতরাং মোদ্দা আলোচনা যেটা হয়েছে সেটা হচ্ছে এই প্রথম একটা আলোচনা, যে আলোচনা নিউ, যে বাংলাদেশ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আলোচনার প্রসঙ্গে আর ভারতের যে বিবৃতি, দুটোর মধ্যে ফারাক আছে। বাংলাদেশের আলোচনায় বলা হয়েছে তারা হাদির হত্যাকারী শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা বলেছেন। ভারতের বিবৃতি তার কোনো উল্লেখ নেই, একটাই কারণে যে ভারতের কোনো সিদ্ধান্ত নেই, সেই জন্য তার উল্লেখ নেই। তারা একতরফা বলেছেন ওইটা ডোমেস্টিক কনস্টিটিউন্সিকে বোঝানোর জন্য আমরা কিন্তু দাবিটা তুলেছি। এটা আমি জানি, যেখানেই তারা যাবেন, মরিশাসে গেছেন, সেখানে ভারতীয় সাংবাদিকদের ইন্টারভিউ দিয়ে একই কথাই বলেছেন, শেখ হাসিনা প্রত্যাবর্তনের কথা বলেছে, এটা বলে যাবেন। কিন্তু যেটা ভারতে বলেছেন সেটা সেখানে বলছেন না, সেটা হচ্ছে এই বিষয়টা একমাত্র দু দেশের সম্পর্কের ক্ষেত্রে জরুরি বিষয় নয়। এটা এটা থাকবে, কিন্তু এটা ছাড়াও আমরা দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নিতে চাই। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 70-72টার মতো বাইল্যাটারাল মেকানিজম আছে। সেই মেকানিজম গুলো ধীরে ধীরে, যেমন গঙ্গা চুক্তি যদি করতে হয়, এরকম তো হঠাৎ দেশে হবে না চুক্তি, সেটা যৌথ নদী কমিশনের বৈঠক বসতে হবে, সেই বৈঠকে আলোচনা হবে, সেই বৈঠকে আলোচনা থেকে একটা নির্দেশে সেটা পৌঁছবে একটা জায়গায়। আর তোমার অন্যান্য বিষয়ের মধ্যে যেগুলো আছে, যে বাণিজ্যে তারা মনে করছে তাদের মধ্যে নিষেধাজ্ঞা আছে, সেগুলো প্রত্যাহার করা হোক, সেগুলো ব্যাপারে কারণ ভারতের বাণিজ্য মন্ত্রী তো দেখাই করেন। বাণিজ্য ঘোষণা হয়েছিল, বাণিজ্য মন্ত্রীর সঙ্গে তার বিকেল 3টে বাণিজ্য ভবনে বৈঠক, সেটা হয়নি কিন্তু বৈঠকটা, কারণ বাণিজ্যের ক্ষেত্রে এখনই কোনো সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ভারত হয়তো ভাবছে না, একটু দেখতে চাইছে, আর একটু অপেক্ষা করতে চাইছে, একটু বুঝে নিতে চাইছে, কিন্তু একেবারে উপেক্ষা করা হচ্ছে না। এটা ঠিকই, সম্পর্কটা রাখার ক্ষেত্রে কেউ যদি দাবি মনে করেন যে এটা অনেক কিছু বাংলাদেশের গণমাধ্যমেই দেখছি এটাকে একটা বিশাল ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। আমি তো ইতিবাচক কিছু তো খুঁজে পাইনি, একটা সম্পর্ক তৈরি হলো নতুন করে, এবং যেহেতু বলেছেন পড়াশোনা শূন্য থেকে শুরু, কারণ শূন্য কেন, কারণ ইউনূস সাহেব তো গোটাটাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সম্পর্কটাকে, তিনি ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বলছিলেন। সেইগুলোকে এখন তোমার কি দাঁড়ায় আর কি, ফলে এটা এখন এরকম নয় যে তাকে উপেক্ষা করা হচ্ছে বা ভারত উপেক্ষা করবে, এরকম কোনো বিশ্বাস নেই। কারণ ভারত চায়, এটা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা হয়েছে, তারা চান যে আওয়ামী লীগকে ভারত বাংলাদেশের রাজনীতিতে স্থান দিতে হবে। এই দলটির কারণে বাংলাদেশের সৃষ্টি, এই দলটিকে রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে রাখা উচিত। বাকি দলটা তৈরি হয়েছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর, আর আওয়ামী লীগ তৈরি করেছে বাংলাদেশ, তাই না? দুটোর মধ্যে ফারাক আছে না, একটা দলের জন্ম একজন, আর একটা দলের জন্ম আন্দোলন থেকে, মানুষের সম্পর্কের মাধ্যমে। ফলে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এখন এটা দেখা যাক তারা কিভাবে এটাকে রিয়াক্ট করেন, কিভাবে তারা এটাকে দেখেন ভবিষ্যতে। ফলে আরো কিছু, মানে এই মুহূর্তে আমি বলছি যে একটা যোগাযোগ হয়েছে, যোগাযোগটার মধ্যে অনেক কিছু সম্ভাবনাও তৈরি হয়েছে, কিন্তু সবটা একটু ইতিবাচক, দারুণ ব্রেক থ্রু, এরকম একটা কিছু আমার এখনো মনে হয়। একটু সময় লাগবে। এনডিটিভির ইন্টারভিউতে চিকিৎসা ভিসার বিষয়টা আসছে এইভাবে যে বাংলাদেশের রোগীরা খুব সমস্যায় পড়েছেন এই ভিসার ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো এনসিপির নেতা তার বাবা সমস্যায় পড়েছে চিকিৎসা, তাই না? কিন্তু বড় নেতা, ইচ্ছা করলে তো সে তো সিঙ্গাপুর অন্য কোথাও যেতে পারতো, তাই না? কিন্তু ভারতের চিকিৎসা ডাক্তারদের উপর ভরসা তার অনেক বেশি, ফলে তাকে যদি আসতে হয়, এটাই তো বড় সিগন্যাল না, এটাই বড় সিগন্যাল। আর মরিশাসে যাবার পরে ভারতীয় সাংবাদিকদের কাছে ওনারা কি বলেছেন? ভারতে এক একজনকে এক এক রকম ভাবে ইন্টারভিউ দিয়েছেন, এনডিটিভিকে ইন্টারভিউ দিয়েছেন, উনি হিন্দুকে ইন্টারভিউ দিয়েছেন, ভিওন বলে একটি চ্যানেল যারা কভার করতে গিয়েছিল তাদের ইন্টারভিউ দিয়েছেন। সেখানে এটাই তারা বলেছেন যে দুই দেশের সম্পর্কের মধ্যে বিশেষ করে তারা যেটা আমার মনে হয়েছে সবচেয়ে বেশি প্রাধান্য যেটা পাওয়ার কথা, সেটা হচ্ছে যে বর্তমান যে তেলের সংকট এই যুদ্ধের কারণে, এটা চান যে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে সমাধান করুক, সমাধান তাদের নিজেদেরটা।
কি সেটা? কারণ বাংলাদেশের চট্টগ্রামে তো একটা তেল শোধনাগার আছে। এখন রাশিয়া থেকে যদি তেল আসে, কাল যদি বাংলাদেশকে দেওয়া হয়, সেই চট্টগ্রাম শোধনাগারে তেল শোধন করার কোনো ক্ষমতা নেই, বৈজ্ঞানিক ক্ষমতা নেই। কিন্তু তারা চান যে ভারতে এসে তারা সেই তেলটাকে শোধনাগার করে ভারত থেকে যদি সেটা পাঠানো হয় বাংলাদেশ। এরকম একটা বিষয়, এই ধরনের কিছু কথাবার্তা হয়ে থাকে। না, এটা এখনো আমি বলতে পারবো না, এটা আর একটু খোঁজ নিতে হবে। এই তেলের এটা অভাবে তাদের কি প্রস্তাব। এখন তো ইরানের যুদ্ধের যে অবস্থা, যা তাতে তো ভারতের জাহাজও আসছে না, ফলে এখন জানি না কি পরিস্থিতি দাঁড়াবে। আজকে যদিও একটু আগে তুমি হয়তো জেনেছো কিনা জানি না, একটু আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে কথা হয়েছে, এবং কথা হয়ে দুজনের মধ্যে এইটুকুও কথা হয়েছে যে কিভাবে এই জ্বালানি সংকটটাকে ব্যাপারে যাতে আমেরিকা এই বিষয়টাকে বিচার করে আর কি। সেটা কি সিদ্ধান্ত এখনো সেটা জানি না, কিন্তু কথা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তেলের অভাবে কিন্তু বাংলাদেশের যে চিটাগাংয়ের যেটা বলে ইস্টার্ন রিফাইনারি, এটা আজকে বন্ধ হয়ে গেছে কিন্তু, মানে ওইটার না, মেশিন কারণ হচ্ছে যে ওখানে ওখানে যে রাশিয়ার তেল যেটা এলেও যদি কাল যদি পৌঁছেও দেওয়া হয়, সেটা তো শোধন করতে পারবেন না, এই ক্ষমতা নেই। তো সেটা করতে হবে ভারতকে। তারপরে আমি কিন্তু বহু জায়গা থেকে খবর পাচ্ছি যে বাংলাদেশের বহু এলাকায় বিদ্যুৎ সংকট এবং লোডশেডিং শুরু হয়ে গেছে। ভারত থেকে বিদ্যুৎ যেটুকু যাওয়ার যাচ্ছে, তারা চাইছেন যে আদানি যে বিদ্যুৎটা দিতেন সেটা যেন সম্পূর্ণ দেন, তারা চেষ্টা করবেন কি করে টাকা মিটিয়ে দেওয়া যায়, সেটা তারা হয়তো চেষ্টা করবেন। এমনকি সেটা এখনো প্রকাশ্যে কেউ বলেননি, আমি এটাও শুনেছি তারা ভারত থেকে কিছু সফট লোনও পেতে চান, যে আমরা এখন ধার দিন পরে মিটিয়ে দেবো। এখন সেগুলোর কোনো এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে আমি বলতে পারছি না, কিন্তু এইগুলো আলোচনা সব মূল পরিপ্রেক্ষিত ছিল যে আমাদের বাংলাদেশের পাশে সবসময় ভারত থাকে, এখন যেন আপনারা থাকেন, এটাই আর কি। আওয়ামী লীগের বিষয়টা ভারত কি করবে এখানে? ভারতের তো কিছু করেনি, তো শেখ হাসিনার দল, তিনি তো সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। আমি গত 10ই এপ্রিল, যেটা মুক্তিযুদ্ধ প্রথম স্বাধীন সরকার প্রতিষ্ঠার দিন, সেই দিন যে আওয়ামী লীগের সভাটা হয়েছিল, আমি সেটাকে দেখলাম ফেসবুকের মাধ্যমে। সেখানে সমস্ত নেতা যারা উপস্থিত ছিলেন, যারা হয়েছিলেন, প্রত্যেকেই শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। এমন একজনও বলেননি যে আপনি আপা সরে যান, অন্য কাউকে দিন, কেউ এই প্রস্তাব দেননি। আর তিনিও যেটা পরবর্তীকালে বলেছেন, তিনি মূলত সেদিন অন্য কোনো রাজনৈতিক বক্তব্য রাখেননি। তিনি বলেছেন যে এই মুক্তিযুদ্ধের প্রথম যে সরকার প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধুর যে ঘোষণার পর যে সরকার তৈরি হলো, সেই সরকারটা সম্পর্কে তার ইতিহাসটা ব্যাখ্যা করেছে, এবং ইনি আগামী 17ই এপ্রিল আবার একটা এরকম ভাষণ দেবেন আমি শুনি। সেদিনে মুজিবনগর দিবস, যেই দিন ওই সরকারটি শপথ নিয়েছিল, যেই দিনে শপথ নিয়েছিল, হ্যাঁ, সেই দিনের জন্য একটা তিনি সেদিনও একটা একইভাবে মিলিত হবেন বলেছেন। তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশে এসে বলেছেন যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে তারা নিয়ে যাবেন ভারত থেকে, এবং শেখ হাসিনাকে সন্ত্রাসী নেত্রী বলেছেন তিনি বলেছেন ভারতের মাটিতে বসে তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবেন না। না, পারবেন কি পারবেন না সে আমি জানি না, সে হুমায়ুন কবির জানেন, সেটা তো অন্য কথা। তিনি তার কথা বলেছেন, তিনি সন্ত্রাসী বলেছেন, এটা ঘটনা। এটা আমি জানি, এখানে মিটিংও তিনি বলেছেন আর কি, যে ওই সন্ত্রাসী ফন্ত্রাসী সব কথা বলেছেন আর কি, সবই। মানে তিনি সন্ত্রাসী, তিনি এটাও বলেছেন আওয়ামী লীগ বলে আর কোনো দলের অস্তিত্ব নেই বাংলাদেশে, এটা সত্যি কথা। সেরকম যদি হয়, আমার মনে হয় তাদের উচিত শেখ হাসিনাকে আবার ওখানে ফেরত দিয়ে জায়গা করে দেওয়া, যাতে তিনি রাজনীতির মানুষ প্রত্যাখ্যান করুক। সেই সাহস আছে তার। হুমায়ুন কবির কেন, হুমায়ুন কবিরকে হয়তো বলছি না যে তার কোনো সাহসই নেই, হিম্মতই নেই, বা বিএনপির কোনো হিম্মতই নেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার। কারণ রাজনীতি করতে দিলে কি হবে সেটা খুব ভালো করে ধরা যাবে।
এই বক্তব্যের পরে আপনার ভারতের যাদের সাথে কথা হয় আওয়ামী লীগের নেতা, তাদের প্রতিক্রিয়া কি আপনাদের? এই প্রতিক্রিয়া হচ্ছে কোনো প্রতিক্রিয়া নেই, পাগলের মতো বলছেন ওরা, বলবে কিন্তু জানা কথাই ছিল এর মধ্যে নতুনত্ব কি বলে, নতুনত্ব কিছু শুনিনি তো। বিএনপি কোন দিন আমাদের সম্পর্কে প্রশংসাসূচক কথা বলেছে? এটা তো শুনিনি কখনো। নতুন তো কিছু মানে এটা তারা বলবেন না, স্বাভাবিক। আমরা আমাদের মতো সুযোগ সুবিধা মতো রাজনীতি করবো। এবং তারা ধন্যবাদ যে ভারত সরকারকে দিয়েছেন, যে ভারত সরকার তাদের এখানে আশ্রয় দিয়েছেন এবং তারা আশ্রিত হয়ে আছেন সমস্ত সুযোগ সুবিধা সহ। ফলে সেটা তো তারা উপকৃত, সে বিষয়ে তো তাদের কোনো, এ ব্যাপারে তাদের কোনো দ্বিধা কিছু নেই। তারা জানেন তারা সময়ের অপেক্ষায় আছেন এবং তারা মনে করেন একটা সময় মানুষের চাপে বাধ্য হবেন বিএনপি সরকার যে আওয়ামী লীগকে আবার পুনরায় বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দিতে। সেটা না হলে আরেক রহমান সরকারের পক্ষেও কিন্তু সম্ভব নয় বেশি দিন থাকা। কেন এটা? কারণ জামায়াত তার উপরে চেপে বসবে না। জামায়াত ওখানে একটা প্রধান বিরোধী